যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কি গৃহবন্দী না উনি নজরবন্দী, উনি কি বাঁচতে পারবেন, ওনার কি হবে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে। আমাদেরও আলোচনা হচ্ছে, আমারও আলোচনা হচ্ছে। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে। বাট এত কিছু আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই যে উনি আসলে গৃহবন্দী কিনা বা উনি নজরবন্দী কিনা, এটা আমার কাছে সঠিক কোনো ইনফরমেশন নাই। তবে বাট আমি একটা বিষয় বুঝি, আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি, আমি আল্লাহকে প্রচন্ডভাবে বিশ্বাস করি এবং নেচারের টাকে আমি খুব প্রচন্ডভাবে বিশ্বাস করি, বা ন্যাচারাল পানিশমেন্টটাকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি। যেমন আপনি যদি কোনো অকাম কুকাম করেন, মানুষ হত্যার সাথে জড়িত হন, তাহলে আপনাকেও সেটার রেজাল্ট ভোগ করতে হবে। আপনি যেই অকাম কুকামি করবেন সেটার একটা পানিশমেন্ট, ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাবেন, মুদ্রা কথা যেটা সেটা। সো আমি মনে করি যে 5ই আগস্টের যে ঘটনা, এখন এটা 5ই আগস্টের ঘটনার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান উনি কতটুকু দায়ী বা ওনার দ্বারা কতটুকু দেশের ক্ষতি হয়েছে বা কি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে এখানে। যে উনি কিন্তু রাষ্ট্র কর্তৃক, উনি কিন্তু সরকার কর্তৃক, সরকার কিন্তু ওনাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন। সো ওনার রাষ্ট্রের সেনা প্রধান হিসাবে ওনার দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী, ওনার নির্দেশনা শোনা, এবং উনি যে 5 তারিখে যে দায়িত্ব ওনাকে দিয়েছিল, যে কারফিউ দেওয়া হয়েছিল। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 5 তারিখে যে কারফিউ দেওয়া হয়েছিল, যদি 5 তারিখে যদি কারফিউ যদি আর্মি পালন করত, তাহলে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো হয়তো হতো না। এটা আমার বিশ্লেষণ, এটা আমার থিঙ্কিং, ভাবনা। এই 5ই আগস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন না করা, উনি দায়িত্ব পালন না করার ফলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, উনি সেনাবাহিনী প্রধান হিসেবে, দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধ্বংস হয়েছে। সর্বোপরি আপনি যদি বলেন যে রাষ্ট্র ধ্বংস হয়েছে, কতগুলো পুলিশ মারা গিয়েছে, অসংখ্য, বাংলাদেশে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, কেউ বলছে 1500, 2000, 2500 পুলিশ মারা গিয়েছে। উনি যদি 5ই আগস্ট যে কারফিউ উনি দিয়েছিল, সেই কারফিউ যদি উনি পালন করতেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার নির্দেশনা যদি জেনারেল ওয়াকারুজ্জামান পালন করতেন, তাহলে এই পুলিশগুলো মারা যাইত না। অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, তার গাছের সাথে ব্রিজের সাথে লটকিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি উনি দায়িত্ব পালন করতেন, যে কারফিউ দেওয়া হয়েছিল, উনি যদি সেই দায়িত্বটা পালন করতেন, তাহলে সেটা হতো না, এই নেতাকর্মীগুলো মারা যাইত না। ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য একবারে শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সো এই ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস হতো না। তারপরে আপনি যদি বলেন যে আপনার সেনাবাহিনী তো এখন ধ্বংসের দ্বার প্রান্তে, সেনাবাহিনীর ইমেজ, মান, সম্মান সব ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে কতগুলো অফিসার, সেনা অফিসার, আজকে দেখেন 25 জন ঊর্ধ্বতন। ভাই, আমি সেনাবাহিনীর সাথে আমার যেহেতু চলাফেরা ছিল, সেনাবাহিনীর আত্মীয়তার কারণে আমার অসংখ্য, আমি অফিসারের সাথে আমার ওঠা বসা ছিল, চলাফেরা ছিল। আমি জানি যে তাদের লাইফটা কত, তারা কত মেধাবী, কত মেধাবী তারা, এবং তাদের লাইফস্টাইলটা কতটা শৃঙ্খল একটা লাইফস্টাইল, সুন্দর একটা জীবন তারা জীবনযাপন করে। আজকে সে 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি জানেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে কত কাঠখড়টা পড়াইতে হয়। আজকে এই অফিসারগুলো, আজকে তাদের জীবন বিপন্ন, আজকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। তাদের কি হবে? তাদের কেউ পালিয়ে গিয়েছে, কেউ ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী আছে। এটা তো কোনো জীবন হইতে পারে না অফিসারে। এতগুলো সেনাবাহিনী অফিসার তো এইভাবে বিচার হতে পারে না। এটা তো আমরা বাংলাদেশে কামনা করি না, এটা কখনো হতে পারে না। টোটালি হচ্ছে সেনা বাহিনীটাকেই ভেঙে দেওয়া হয়েছে। তো এখন আপনি বলেন, একটা কথা আছে যে নগরে যদি আগুন লাগে দেবালয় কি রক্ষা পায়? দেখা তো পায় না। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি তো পুরা নগরে আগুন লাগাইতে সহযোগিতা করছেন, এখন আপনার সেনাবাহিনী তো রক্ষা পাবে না, পায় নাই। সো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের পুরো দেশের ক্ষতি হয়েছে,
ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সেনাবাহিনী ধ্বংস হয়েছে, আজকে কতগুলো অফিসারের জীবন আজকে বিপন্ন, পরিবারের জীবন আজকে বিপন্ন, আজকে তাদের সন্তানেরা চিন্তা করেন যে কি পর্যায়ে তারা আছে। তো এই যে কাজগুলো হয়েছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে 5 আগস্ট যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জেনারেল ওয়াকারুজ্জামান শুনতেন, দায়িত্ব পালন করতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বিট্রে বলেন, ভুল পদক্ষেপ বলেন, যাই বলেন না কেন, ওনার কারণে বাংলাদেশের এই দেশের ক্ষতিগুলো হয়েছে। সেনাবাহিনী আজকে বিপর্যস্ত, দেশটা আজকে বিপর্যস্ত। তো এর জন্য একটা, আপনি যত বড় মানুষই হন না কেন, আল্লাহকে তো আপনাকে বিশ্বাস করতে হবে। ন্যাচারাল পানিশমেন্টের তো একটা বিষয় আছে না? সো ওনাকে এই পানিশমেন্ট, আমি মনে করি যে ওনার এই ন্যাচারাল পানিশমেন্টের সম্মুখীন ওনাকে হতেই হবে। যদি উনি, আমার বিশ্লেষণ, উনি এগুলোর সাথে জড়িত, বাট উনি যদি করে থাকে তাহলে অবশ্যই ওনাকে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে। ওনাকে ওরা রক্ষা করবে না। জামাত শিবির তো ওনাকে কখনোই বিশ্বাস করে না। সারা দিনই তো জামাত শিবির এবং যারা বিভিন্ন জায়গা থেকে যারা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালাচ্ছে, তারা তার ধ্বংস চায়। তো আমি মনে করি এখন যে দেশটা যতটুকু ধ্বংস হয়েছে, যত মানুষ মারা গিয়েছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর যাবে না। যদি একটা কাজ জেনারেল ওয়াকারুজ্জামান করতে পারে, সেটা থাকবে না। জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনিও বাঁচবেন, সেনাবাহিনী বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, রাষ্ট্রটা বেঁচে যাবে। সেটি হচ্ছে, এই দেশে বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। আপনি একটা কাজ করতে পারেন, সেনাবাহিনী যেহেতু অনেক পাওয়ারফুল সংগঠন, পাওয়ারফুল অর্গানাইজেশন, সো আপনি চাইলেই আওয়ামী লীগকে একটা স্পেস দিলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে পারেন। একটা আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে নিয়ে শেখ হাসিনা সংসদ ডাকবেন, সংসদ অধিবেশন ডাকবেন 3 মাসের মধ্যে। সেই সংসদ অধিবেশন ডেকে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। বাংলাদেশের যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, সব সমাধান হবে। এটা করলে একমাত্র যদি আপনি করেন, জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বেঁচে যাবেন, দেশ বেঁচে যাবে, দেশের জনগণ বেঁচে যাবে। আর সেটা যদি করতে আপনি ব্যর্থ হন, তাহলে জামাত শিবির, এনসিপি, সেই জঙ্গিরা আপনাকে কিন্তু বিশ্বাস করে না এবং আপনার বিচার, কঠিন বিচার ওরা করবে। সেনাবাহিনীতে হচ্ছে কি, বা সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে বাংলাদেশে, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 15 জন হচ্ছে রানিং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই পদমর্যাদার বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো পূর্বে কখনো এরকম ধরনের ঘটনা হয় না। সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলছে, এই বিষয়টি নিয়ে চিন্তিত। সো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু পুলিশের যে মোরালিটি, পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে জুলাই সন্ত্রাসের সময় পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, হত্যার মাধ্যমে পুলিশদেরকে তাদের যে মোরালিটি, এটা ভেঙে দেওয়া হয়েছে। এখন পুলিশ প্রায় নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, জাস্ট যেভাবে আদেশ নির্দেশ দিচ্ছে সেভাবে কাজ করছে। এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে যেটি সেনাবাহিনী। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেনাবাহিনীকে কেন এই জুলাই সন্ত্রাসীরা ধ্বংস করে দিতে চাচ্ছে, কারণটা কি? এবং ইনুস কেন মদত দিচ্ছে, ইনুসও কেন চাচ্ছে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য? স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন এই ব্যাপারে, আপনারা উত্তরটা আপনারাও জানেন, তারপর আপনাদের জন্য আমি উত্তরটা বলছি, একেবারে ইজি। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী সবসময় আপোষহীন, এটা বলা যায়। সেনাবাহিনীর সাথে আমি সেনাবাহিনীতে পছন্দ করি আর না করি সেটা ডিফারেন্ট জিনিস হতে পারে, আপনি পছন্দ না করেন সেটা, কিন্তু সেনাবাহিনী ইন জেনারেল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। এখন
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু সেনাবাহিনী কোনো কম্প্রোমাইজ করবে না। এখন আসুন তাহলে সেনাবাহিনীর মোরালিটি কেন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীকে কেন ধ্বংস করা হচ্ছে, কারণগুলো আমি একটা একটা করে বলছি। কার স্বার্থ? নাম্বার 1 হচ্ছে ইনুসের স্বার্থ। ইনুসের স্বার্থটা কি আপনাদেরকে বলি। বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে, প্রভাবশালী সরকারকে উৎখাত করে যখন ইনুসকে এখানে বসানো হয়েছে ক্ষমতায়, কারা বসিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কি? ইনুসের সাথে তাদের কমিটমেন্ট কি, চুক্তি কি? ইনুসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট চুক্তি হচ্ছে যে দক্ষিণ অঞ্চলকে, দক্ষিণ এশিয়াকে এবং এশিয়াকে, বিশেষ করে চীন, ভারত, এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা মিলিটারি বেস তৈরি করতে হবে এখানে। সেটা মানবিক করিডোরের মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে হোক, এখানে একটা সেন্ট মার্টিনে একটা মিলিটারি বেস তৈরি করতে হবে। তাহলে মায়ানমার, চীন, ইন্ডিয়া, এই দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ইন্ডিয়ার, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি। তারা সারা বিশ্বে এরকম মিলিটারি বেস তৈরি করে, এটা তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। এখন হচ্ছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তো বলেছে যে আমি ক্ষমতা ছাড়তে রাজি আছি, আমি মারা যেতে, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের এক ফোঁটা মাটিও আমি ছাড়ব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি বিকিয়ে দিব না। তার মানে হচ্ছে আমেরিকার প্রস্তাবে সে রাজি না, তাহলে তাকে যেতে হবে। এখন তাকে ফেলে কাকে বসাতে হবে? কে আমাদের স্বার্থ হাসিল করবে? সেটা ইনুস করবে। এখন ইনুসকে, এখন তো তারা প্রধান উপদেষ্টা বানিয়েছে, রাষ্ট্রের ক্ষমতা বসিয়েছে। এখন ইনুস কি করতে হবে? তাদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে, মিলিটারি বেজ এখানে করতে দিতে হবে। কিন্তু এখন বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে যে আমরা সেটা হতে দিব না, তাহলে সেটাকে ইনুস করতে পারবে? করতে পারবে না। কারণ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। সেনাবাহিনী যখন এই কথা বলেছে যে আমরা সেটা করতে দিব না, তখন ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পলিসিতে এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দিবে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে, সেনাবাহিনীর মোরালিটি শেষ করে দিবে। এটা হচ্ছে ইনুসের পলিসি, ইনুসের স্বার্থ। সেকেন্ড স্বার্থ হচ্ছে, আসেন যে আপনার নির্বাচন বানচাল। এখন একটা বাংলাদেশের একটা অংশ নির্বাচন বানচাল করতে চায়। সেই নির্বাচন বানচালটা কারা করতে চায়? সেই নির্বাচন বানচালটা করতে চায় এনসিপি এবং জামাত এবং ইসলামিক, তার সাথে কতগুলো দল। এখন আপনার প্রশ্ন যে এনসিপি কেন ভাঙতে চাবে, সেনাবাহিনীর মনোবল, সেনাবাহিনীকে কেন ধ্বংস করতে চাবে, এনসিপি কেন নির্বাচন বানচাল করতে চাবে? আসুন এটাকে ছোট করে বিশ্লেষণ করি, আমি দেখি। ধরেন আপনার কথার কথা, তর্কের খাতিরে ধরেন এখন যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সারা বাংলাদেশে এনসিপির কোনো প্রার্থীদের জামানত থাকবে? সারা বাংলাদেশের এনসিপির একটা আসনে কেউ বিজয়ী হতে পারবে? পারবে না। তাহলে বিজয়ী যদি না হতে পারে, তাহলে তাদের অবস্থা কি হবে? তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি ভয়াবহ হবে, এটা তারা জানে। এই জন্য তারা চাচ্ছে নির্বাচন যেন না হয়। তারপরে জামাত চাচ্ছে এবং ইসলামিক ছোট ছোট দলগুলো চাচ্ছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। জামাত কেন চাচ্ছে নির্বাচন যেন না হয়? কারণ জামাত যদি জামাত নির্বাচন যদি হয়, তাহলে জামাত ক্ষমতা আসবে না। জামাত হয়তো 5টা 10টা আসন হয়তো পাইতে পারে, কিন্তু জামাতের যে মনোবাসনা, তারা বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করবে, বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র বানাবে, আফগানিস্তানের মতো তালেবানের একটি রাষ্ট্র বানাবে, সেটি তো সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে? এই নির্বাচন বানচাল করতে হবে। নির্বাচন বানচাল করে ইনুসকে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে তাদের ভিত্তি শক্ত করতে হবে। এই জন্য এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে যে তারা ব্যারাকে ফিরে যেতে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে। তারা বাংলাদেশটা ধ্বংসের এই দায় তারা আর নিতে চাচ্ছে না, বেশিরভাগ আদর্শিক সৎ সেনাবাহিনী অফিসাররা। কিন্তু এখন যদি সেনাবাহিনী এই কাজটা করতে তাদেরকে সমর্থন না দেয়, তাহলে তো তারা নির্বাচন বানচাল করতে পারবে না। এই জন্য জামাত এবং এনসিপিও চাচ্ছে যে তারা সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এনসিপির আক্তার বলেছে ডিজিএফআই ভেঙে দিতে হবে। তার মানে এনসিপি এবং জামাত চাচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা চাচ্ছে যে এনসিপি এবং জামাত চাচ্ছে যে সংবিধান স্থগিত করতে, যেহেতু এটা ৭২-এর মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে এই সংবিধান, তারা চাচ্ছে সংবিধানটাকে স্থগিত করে দিতে। এখন সেনাবাহিনী তো চাচ্ছে না সংবিধান স্থগিত করতে দিতে, সেনাবাহিনী চাচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া চলমান থাক এবং একটা নির্বাচন হোক। এখন এনসিপি আর জামাত বলছে যে না, তাহলে এই সেনাবাহিনী হবে না, আমরা যদি এই সেনাবাহিনী থাকে তাহলে আমরা করতে পারবো না। এই জন্য জামাতপন্থী কিছু সেনাবাহিনী এবং এনসিপি কিছু ষড়যন্ত্রকারী সহ সকলে মিলে চাচ্ছে সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দিতে, সেনাবাহিনীকে পুলিশের মতো অকেজো করে দিতে, তারপরে তারা তাদের স্বার্থ হাসিল করতে। সর্বশেষ যে বিষয়টি চাচ্ছে যে সেটি হচ্ছে যে আপনার বিপ্লবী সরকার করার একটা ইসলামিক দলগুলো, একটা বাংলাদেশে ইসলামিক দল এবং এই যে জঙ্গি জুলাই সন্ত্রাসী যারা আছে এনসিপি, তারা মিলে চাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করতে, একটি তালেবানি সরকার আফগানিস্তানের মতো গঠন করতে। সো এখন বিপ্লবী সরকার তালেবানি সরকার গঠন করতে হলে সংবিধান স্থগিত করতে হবে। এখন সেটা তো হতে দিবে না, কে দিবে না? সেনাবাহিনী দিবে না। সেনাবাহিনী চায় না যে বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা আছে, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা অবস্থান আছে, যদি এরকম ধরনের কোন রাষ্ট্র হয় তাহলে সেনাবাহিনী তাদের মর্যাদা, তাদের অবস্থান হারাবে। তো এই জন্য সেনাবাহিনী চাচ্ছে যাই হোক একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার আসুক। এই জন্য তারা চাচ্ছে এনসিপি জামাত সহ কিছু ইসলামিক দলগুলো, জঙ্গি সন্ত্রাসী দলগুলো সবাই মিলে চাচ্ছে সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দিতে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে, সেনাবাহিনীকে অকেজো করে দিতে, সেনাবাহিনীকে অকেজো করে তারা একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র তৈরি করতে। সো প্রিয় দেশবাসী, আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। নয়তো ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে, নিজের স্বার্থে এনসিপি জামাত এবং জামাতের মদতদাতারা সকলে মিলে এই দেশটাকে ধ্বংস করে দিবে, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে এবং সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে। আজকে চিন্তা করেন 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে রানিং কর্মকর্তা 15 জন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আপনি চিন্তা করতে পারেন, আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন কেউ যদি কাছে থাকে যে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হতে কত কাঠখোট্টা পড়ে, কত সময় লাগে, কত কাঠখোট্টা পোহাতে হয়, কি কত মেধা যাচাই করে তারপরে সেই জায়গায় যেতে হয়। আজকে সেই সেনাবাহিনীকে ধ্বংস করতে চাচ্ছে। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করি।